এদিকে গোপালগঞ্জে জুলাই পদযাত্রার সমাবেশে এনসিপির নেতারা বলেন, হামলা চালিয়ে এনসিপিকে আটকানো যাবে না। মুজিববাদীরা আর কখনো বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। নেতাকর্মীদের ওপর হামলার সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ করেছেন দলের নেতারা। আপনারা যারা এখানে নির্যাতিত হয়েছেন, আমরা আপনাদের পাশে আছি। শত বাধা সত্ত্বেও আমরা উপস্থিত হয়েছি। আপনারা মেরুদণ্ড করে সোজা করে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো। বাংলাদেশ এই 64টি জেলার সমান অধিকারের জন্য লড়াই করবে। সবার জন্য আমরা সমানভাবে লড়াই করব। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান এদেশের জনগণ। আপনাদেরকে আস্ত রাখবে না। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। গোপালগঞ্জ থেকে সেখানকার পরিস্থিতি নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সবশেষ কি পরিস্থিতি দেখছেন সেখানে, আপনি বিস্তারিত জানাবেন। নিশ্চয়ই যে প্রশ্নটি করছেন সেই উত্তরটা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে 22 ঘন্টার যে কারফিউ জারি করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সবকিছু মিলিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু রাত 8টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত ইতিমধ্যেই কারফিউ কিন্তু চলমান রয়েছে এই গোপালগঞ্জ জেলার সদরে। তো শহরে কেন্দ্রে আমি কয়েকটি জায়গায় বিভিন্ন পয়েন্টে আমি ঘুরে দেখেছি, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল ব্যবস্থাপনা সেটা জোরদার করা হয়েছে। তবে চেকপোস্ট করে যে কাউকে তল্লাশি করা বা কেউ ঘর থেকে বের হবে না সেই ধরনের যে নির্দেশনা দেওয়া, সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাইনি। আর যে আগুনটি আপনি এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি সমাবেশ স্থল বা সমাবেশ মঞ্চ, যেখানে এনসিপি নেতৃবৃন্দরা তাদের আজকে এখানে সমাবেশ করেছেন এবং কি সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। সেই জায়গাটি এখন যে কার্পেটগুলো ছিল সেইখানে কিন্তু আসলে আগুন ধরে দেওয়া হয়েছে। এর পাশাপাশি যদি আমি একটু রাস্তার কারফিউর যে সড়কের যে চিত্রটি সেটা যদি আমি একটু দেখাতে চাই, যে এখনো পর্যন্ত সারাদিনের যে সংঘর্ষ চলছে, ইট পাটকেল মারার যে বিষয়টা, সবকিছু কিন্তু এই রাস্তার উপরেই হয়েছে। মূলত বলা যায় আগুন ধরানো হয়েছিল, সেখানে ছাই পড়ে আছে, ইটগুলো পড়ে আছে। এখন পর্যন্ত কিন্তু এখানে সংশ্লিষ্ট এসে বা সিটি কর্পোরেশন কেউ এসে এখানে যে পরিষ্কার করবে সেটা কিন্তু এখনো করেনি, যেহেতু থমথমে একটি অবস্থা বিরাজ করছে এই গোপালগঞ্জ শহর কেন্দ্রিক। তো সেক্ষেত্রে আমি যদি একটু বলতে চাই তো যে শহর কেন্দ্রিক যে দোকানপাটগুলো রয়েছে সবগুলোই বন্ধ রয়েছে। বিশেষ করে বাসাবাড়ি থেকে যে এখন মানুষের আনাগোনা থাকতো সেই আনাগোনাটাও নেই। যারা আসছেন, যারা বের হচ্ছেন, যেহেতু তল্লাশি নেই, চেকপোস্ট নেই, সেক্ষেত্রে কিন্তু যারা বের হচ্ছেন তারা কিন্তু প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। তবে গতানুগতিকভাবে বলা যায় যে এই যে কারফিউ জারি করা হয়েছে সেই কারফিউটা মূলত হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে করে উন্নত হয় এবং কি স্বাভাবিক থাকে সেই বিষয়টা রেখেই কিন্তু কারফিউর কথা বা কারফিউ জারি করার বিষয়টি আমরা চোখে পড়েছে। তবে টহলের পরিমাণটা কিছুটা বাড়তে আমরা দেখেছি। তো এই ছিল এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। তো নেই, ধন্যবাদ আপনাকে আরিফ। দর্শক, আমাদের সহকর্মী আরিফুল ইসলাম যুক্ত হয়েছিলেন গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা এখন খুলনায় অবস্থান করছেন। সন্ধ্যা 7টায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় তারা সেখানে পৌঁছান। তাদের কয়েকজন খুলনা সার্কিট হাউসে এবং অন্যরা নগরীর একটি হোটেলে অবস্থান করছেন। এনসিপির শীর্ষ নেতাদের খুলনায় নিয়ে আসতে নগরীর শিববাড়ি মোড় থেকে মোল্লাহাটের উদ্দেশ্যে রওনা দেন শত শত নেতাকর্মী। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে তারা কেন্দ্রীয় নেতাদের নিয়ে আসেন। এর আগে সেনাবাহিনী সাঁজোয়া জানে করে আটকা পড়া এনসিপি নেতারা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় ছাড়েন। বিকেলে শহরের পৌর পার্কে সমাবেশ শেষ করে গোপালগঞ্জ থেকে বেরিয়ে যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। আহ্বায়ক সহ সবাই আমাদের সাথে আছেন। আমাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আমরা বিস্তারিত জানাবো। তবে আমাদের জুলাই পদযাত্রা কর্মসূচি চলমান থাকবে, সেই কর্মসূচির ব্যাপারে এবং আজকে সামগ্রিক প্রস্তুতি পরিস্থিতির ব্যাপারে আমাদের নেতৃবৃন্দ আজ রাত 9:30টায় খুলনা প্রেস ক্লাবে। দর্শক, এই মুহূর্তে খুলনায় অবস্থান করছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, এনসিপির নেতাকর্মীরা কি বলছেন বিস্তারিত জানাবেন আমাদের।
সন্ধ্যা 7:30টার দিকে যে সেনাবাহিনী এবং পুলিশ পাহাড়ের মধ্য দিয়ে খুলনায় প্রবেশ করে এনসিপি নেতারা এবং পর্যায়ক্রমে তারা 8টার মধ্যে সকল নেতাকর্মী খুলনা সার্কিট হাউসে অবস্থান করছে এবং সার্কিট হাউসে অবস্থান করে তারা যে ঘটনা গোপালগঞ্জে কেন্দ্র করে সেই ঘটনা নিয়ে জরুরি যে বৈঠক সেই বৈঠকে বসছেন এবং খুলনা প্রেস ক্লাবে 9:30টার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কথা রয়েছে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন এবং এই জন্যই গণমাধ্যম কর্মী যারা তারা কিন্তু খুলনা প্রেস ক্লাবে যে অবস্থান করছেন কিছুক্ষণের মধ্যে হয়তো বা এখানটায় আসবে এবং এখানে থাকছে খুলনা সার্কিট হাউসে তারা যে অবস্থান করে যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি পর্যালোচনা করছেন এবং এখান থেকে যে বিষয় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সিদ্ধান্ত আসতে পারে যার কারণে যে এখানটায় জরুরি যে বৈঠক সেই বৈঠকই চলছে এবং যে বৈঠক শেষে এখানটায় যে সংবাদ সম্মেলন হবে সেই সংবাদ সম্মেলন যাতে জানা যাবে যে পরবর্তী যে কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা এটাই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আমিরুল আপনাকে। দর্শক, খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিরুল ইসলাম। গোপালগঞ্জের সমাবেশে হামলার প্রতিবাদে রাজধানীতে ব্লকেড ও বিক্ষোভ কর্মসূচি করেছে এনসিপি ও সমমনা সংগঠনের কর্মীরা। হামলায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন বিক্ষুব্ধরা। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে সারা দেশে ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়ে মাঠে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর শাহবাগ সহ বিভিন্ন স্থানে করা হয় অবরোধ। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে ব্লকেড উঠিয়ে রাস্তার পাশে অবস্থান কর্মসূচি চালানোর নির্দেশ এলে অবরোধ তুলে নেওয়া হয়। রাষ্ট্রীয় প্রশাসন জুলাই বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা। স্বৈরাচারী আওয়ামী লীগ, ফ্যাসিবাদী ছাত্রলীগ, হামলাকারী গণহত্যাকারী যুবলীগ কারো স্থান এই বাংলাদেশের মাটিতে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে ইনকিলাব মঞ্চ, জুলাই মঞ্চ ও ছাত্র শিবিরের কর্মীরা। গোপালগঞ্জ থেকে আনাচে কানাচে লুকিয়ে থাকা আওয়ামী লীগারদেরকে ধরে বাংলাদেশ থেকে উৎখাত করবে। অন্যদিকে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এনসিপির নেতাকর্মীরা। 24 ঘন্টার মধ্যে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান তারা। এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে রুখে দেওয়ার জন্য আমরা অবিলম্বে সরকার এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন এনসিপির নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে শুরুতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসিব পান্থ। হাসিব, ব্লকেট কর্মসূচির কি পরিস্থিতি দেখছেন সেটি আমাদের জানাবেন। এরপরে আমরা আপনার কাছ থেকে কারণ বাজারে যেতে চাই, আমাদের সহকর্মী কামরুল অপেক্ষা করছেন সেখানে। হাসিব। তন্নি যেমনটি বলছিলেন, আসলে ব্লকেট কর্মসূচি ছিল। ব্লকেট কর্মসূচি কিছুক্ষণ আগে তারা উঠিয়ে নিয়েছে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে, যে আলটিমেটামের মধ্যে ছিল আজ গোপালগঞ্জে যতক্ষণ পর্যন্ত না হামলাকারীদেরকে গ্রেপ্তার করা হবে বা চিহ্নিত করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে তারা একটি আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে এখনকার পরিস্থিতি যদি আমি একটু দেখাই, কিছুক্ষণ আগে জুলাই ঐক্য থেকে কিন্তু আসলে তারা লাশবাহী গাড়িতে করে কিছু কফিন নিয়ে এসেছিল। অর্থাৎ আজকের বর্তমানের যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা একটি প্রতীকী কফিন মিছিল করেছে এবং কফিন মিছিলের একটি পর্যায়ে কিন্তু তারা এখানে এসে তাদের প্রতিক্রিয়া জানিয়ে কিন্তু তারা এখন বের হয়ে গিয়েছে। এবং আমি যদি একটু বলি, আজ বিকাল থেকেই কিন্তু ব্লকেট কর্মসূচি ছিল। এক পর্যায়ে কিন্তু কর্মসূচির যখন শাহবাগ ব্লকেড হয় সেই মুহূর্তে কিন্তু আসলে আমরা দর্শক, এবার আমরা যেতে চাই কারণ বাজারে। সেখানে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। কামরুল, কি পরিস্থিতি দেখছেন আপনি? নেতাকর্মীরা আসলে সেখানে বিক্ষোভ করছেন, সবশেষ অবস্থা জানাবেন আমাদের। তন্নি, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী এনসিপির যে কর্মসূচি ছিল গোপালগঞ্জের যে পদযাত্রা, সেই পদযাত্রায় আজকে নেককারজনক একটি হামলার ঘটনা ঘটেছে। আপনি নিশ্চয়ই জানেন, সেই হামলার ঘটনার প্রতিবাদ স্বরূপ কিন্তু ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণের যে এনসিপির রাজনৈতিক যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু তাদের বাংলা মোটরের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কার্যালয় থেকে মশাল মিছিল বের করে এবং সেই মশাল মিছিলটি বাংলা মোটর থেকে কারওয়ান বাজার এসে অবস্থান নেয় এবং এখানে এসে এখানকার যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা
বক্তব্য রাখেন এবং এখানে যে বক্তব্যটা রেখেছেন তারা বলছেন যে আগামী 48 ঘন্টার মধ্যে গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দদের উপর যারা হামলা চালিয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় তারা সারা দেশে কঠোর কর্মসূচি পালন করবেন। পাশাপাশি একটু জানাতে চাই, আগামীকাল ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ এলাকায় যে কয়টি থানা রয়েছে সেই থানাগুলোর সামনে তারা প্রতিবাদ স্বরূপ মানববন্ধন এবং পাশাপাশি স্মারকলিপি প্রদানের কথাও তারা বলেছেন। এছাড়া এখানকার যে নেতৃবৃন্দ যারা বক্তব্য রেখেছেন তারা এটিও বলেছেন যে প্রশাসনের আসলে নির্লিপ্ততার কারণেই গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দদের উপর হামলা চালানো হয়েছে। অবিলম্বে এই হামলার সাথে যারা জড়িত তারা তাদেরকে সিসিটিভি ফুটেজ যাচাই বাছাই করে আসলে তাদেরকে শনাক্ত করে এই হামলার সঙ্গে যারা যুক্ত বা যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে, এমনটাই আসলে আজকের এই প্রতিবাদ যে মিছিল সেই মিছিল থেকে এই দাবিটি তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। তন্নি। কামরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কারণ বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান। গোপালগঞ্জে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি পালন করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি তোলেন তারা। এদিকে 24 ঘন্টার জন্য সারা দেশে ব্লকেড কর্মসূচি হামলার ঘটনায় চট্টগ্রামে বিক্ষোভ করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বিকেলে নগরীর বিপ্লব উদ্যান থেকে জিইসি মোড় পর্যন্ত বিক্ষোভ করে তারা। এ সময় হামলায় জড়িতদের বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। রংপুরের মডার্ন মোড়ে বিভাগের 7 জেলার প্রবেশদ্বারে অবরোধ করে হামলার প্রতিবাদ জানান জাতীয় নাগরিক পার্টির নেতারা। জনদুর্ভোগ এড়াতে 30 মিনিট পর কর্মসূচি তুলে নেওয়া হয়। সিলেটে বিক্ষোভ মিছিল ও ব্লকেট কর্মসূচি পালন করে এনসিপি। রাস্তায় আগুন দিয়ে প্রায় আধ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে নেতাকর্মীরা। রাজশাহীতেও হামলার প্রতিবাদে বিক্ষোভ করে এনসিপি। এতে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সেখানে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ফেনীর মহিপালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতা। এ সময় মহাসড়কের দুই পাশে তৈরি হয় দীর্ঘ যানজট। নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের নগর জলফই বাইপাস অবরোধ করে বিক্ষোভ করেছে এনসিপির নেতাকর্মী ও শিক্ষার্থীরা। এদিকে গোপালগঞ্জের অনুষ্ঠান শেষে মাদারীপুরে যাওয়ার কথা ছিল এনসিপির নেতাদের। সভা শেষে তাদের গাড়িবহরে হামলা হলে সেটি স্থগিত করা হয়। এ ঘটনায় সেখানে বিক্ষোভ করে এনসিপি। লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে 2 ঘণ্টাব্যাপী ব্লকেট কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। এছাড়া বিক্ষোভ হয়েছে কুমিল্লা, নোয়াখালী, নওগাঁ, যশোর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, কুষ্টিয়া, ঝালকাঠি, নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে। আসিফ খান, ডিভিসি নিউজ। গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলাকারীদের ছাড় দেয়া হবে না, এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া সমাবেশে বাধা মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন বলেও মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। এতে আরও বলা হয়েছে, গোপালগঞ্জে সহিংসতার ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের এই জঘন্য কর্মকাণ্ড বিনা শাস্তিতে ছাড় দেয়া হবে না। অপরাধীদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং পুরোপুরি জবাবদিহিতার আওতায় আনা হবে। বাংলাদেশের কোনো নাগরিকের উপর এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। জাতীয় নাগরিক পার্টি, এনসিপির সদস্য, পুলিশ ও গণমাধ্যমের উপর নৃশংস হামলা চালানো হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ব্যক্তিদের উপর সহিংস আক্রমণ করা হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের দ্বারা এই জঘন্য কাজটি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে, যা শাস্তির বাইরে থাকবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের দমনের কোনো বিকল্প নেই বলে মনে করছে বিএনপি। আর জামায়াত বলছে, গোপালগঞ্জে হামলা অশনি সংকেত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেটি লক্ষ্য রাখতে হবে। আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলছেন, প্রশাসনের গাফিলতি থাকলে নেওয়া হবে ব্যবস্থা। 19 জুলাই বাংলাদেশ জামায়াত ইসলামীর সমাবেশ ঘিরে বুধবার রাজধানীতে এক প্রচারণায় অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল। এ সময় তিনি বলেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা একটি অশনি সংকেত। আরও বলেন, প্রশাসনকে এর জবাব দিতে হবে। দিনের বেলায় প্রকাশ্যে প্রশাসনের উপস্থিতিতে
কি করে এটা করতে পারলো প্রশাসনকে তার জবাব দিতে হবে। গোপালগঞ্জ কিন্তু আধিপত্যবাদী দিল্লির কোন অংশ নয়, স্বাধীনতার রক্তে গড়া বাংলাদেশের এই মানচিত্রে ভূখণ্ডের একটি অংশ। গোপালগঞ্জে যে ঘটনা হয়েছে এটা একটি অশনি সংকেত দেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির উপরে এই হামলার পুনরাবৃত্তি যেন না হতে পারে, এখনই সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দুষ্কৃতকারীদের কঠোর হাতে দমনের বিকল্প কোনো পথ নেই। এদিকে নীলফামারীতে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা জানান, প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি তাদের ইন্টেলিজেন্সের ঘাটতি থাকে, কেন ছিল সেই ঘাটতি এটা জানতে হবে, তখন তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগ 15 বছর যাবত নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে। সেই পুলিশ আমাকে 100% সাপোর্ট প্রথম দিক থেকে দিতে পারবে বলেন? পুরা রাষ্ট্রকে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম একটা ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল ময়মনসিংহ জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন রয়েছে ময়মনসিংহ জেলায় এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সংকট সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আমরা কথা বলবো। যোগাযোগ ক্ষেত্রে আমরা দেখেছি রেলওয়ে স্টেশন যেরকম অনেক পুরনো কিংবা অনেক বছরের রেলওয়ে জংশনের ময়মনসিংহের ইতিহাস রয়েছে, তার পাশাপাশি সড়কেও আমরা দেখেছি 3 হুইলার যেমন রয়েছে, আবার অটোরিকশারও আমরা চাপ লক্ষ্য করতে পারি। সেক্ষেত্রে যানজট নিয়ন্ত্রণে বা এই ধরনের ময়মনসিংহ মহাসড়কেও আমরা প্রায়ই দেখি যে প্রাণ ঝরছে, এগুলো নিয়ন্ত্রণে আসলে কেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে? সারা বাংলাদেশে যেখানে কোনো জেলায় 50 থেকে 52% যেখানে কাঁচা পাকা রাস্তা, সেখানে ময়মনসিংহে কিন্তু পাকা রাস্তার সংখ্যা 28%। তো এটা আমাদের জন্য একটা হতাশার দিক বা দুঃখজনক একটা দিক। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আমরা ময়মনসিংহ শহরে যেটা আপনি বললেন যানজট, এই যানজটটার জন্য আমরা ডে 1 থেকে এই ময়মনসিংহ শহরে আমরা কাজ করে যাচ্ছি। পুরো ময়মনসিংহ শহরের যে ট্রাফিক ব্যবস্থাপনাকে আমরা নতুন করে ডেলে সাজানোর জন্য আমরা প্রস্তাব দিয়েছি। এখানকে রোডগুলোকে আমরা ডিভাইডেশন করেছি, 6টা রোডে বিভক্ত করেছি, এক রোডের গাড়ি যেন অন্য রোডে না যায় সেভাবে ব্যবস্থা করেছি। এবং এখানে আপনি 3 হুইলার বলেন, তারপরে 3 চাকার, আপনার 4 চাকার, মোটা চাকার, চিকন চাকার গাড়ি আছে, সবগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় এনে তাদেরকে আপনার কালারিং করা, তাদেরকে রোড ভাগ করে দেওয়া, সব মিলিয়ে আমরা একটু চেষ্টা করছি। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি। এই যদি পরিকল্পনাগুলো আমরা সাকসেসফুলি আমরা যদি বাস্তবায়ন করতে সক্ষম হই, আমার বিশ্বাস ময়মনসিংহ শহরের যানজট অনেকাংশে হ্রাস পাবে। তবে আপনাদের আরেকটি বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে ময়মনসিংহ শহরে যানজট বৃদ্ধির পেছনে আমাদের একটা বহুদিনের পুরানো এখানে রেল লাইন রয়েছে। এই রেল লাইনটা ময়মনসিংহ শহরের প্রায় 23টি পয়েন্টে আপনার অবস্থিত। 23টি পয়েন্টে যদি একটা রেল যদি 23টি পয়েন্টে যদি হিট করে, তাহলে সেখানে যদি 5 মিনিট করে যদি আমার সময় নষ্ট হয়, তাহলে কতক্ষণ সময় সেখানে আমার একজন পথযাত্রীকে অপেক্ষা করতে হচ্ছে। তো সেই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। তো সব মিলিয়ে আমরা এখানে একটা প্রস্তাবনা দিয়েছি, যেখানে একটা ওভারপাস বা এখানে কোনো আন্ডারপাস করার যদি সুযোগ থাকে, তাহলে আমরা দীর্ঘমেয়াদে যদি সেটা বিবেচনা করা হয়, তাহলে হয়তো যানজট অনেকাংশে কমে আসবে। রেলওয়ে জংশনকে আসলে উন্নত করার, যাত্রী সেবা আরো নিশ্চিত করার তেমন কোনো উদ্যোগ জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে কিনা, কিংবা রেলওয়ের পক্ষ থেকে? আসলে বিষয়টা নিয়ে আমরা রেলের সাথে বেশ কয়েকবার বসেছি, কথা বলেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে রেলকে তো সরানো হতে সম্ভব হবে না, সেক্ষেত্রে আমরা যদি কোনো বাইপাস করতে পারি, তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা রেলটাকে অ্যাভয়েড করে, রেলের পথটাকে অ্যাভয়েড করে আমাদেরকে আপনার মানুষকে যাতায়াতের একটা স্কোপ করা যাবে। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল ময়মনসিংহ জেলায় এবং ময়মনসিংহের বিভিন্ন সংকট সমস্যা এবং সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আগামীকাল যুক্ত হচ্ছে কিশোরগঞ্জ থেকে। মালয়েশিয়ায় জঙ্গিবাদ সম্পৃক্ততার অভিযোগে 5 বাংলাদেশের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বাকিদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত জুলাই আন্দোলনে মাসব্যাপী গ্রাফিতি ও চিত্র প্রদর্শনী শেষে একথা বলেন তিনি। বাকিদের মধ্যে কয়েকজন তারা ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, সেখানে কিন্তু ওভারস্টে অফিসার ইত্যাদি কারণে পাঠিয়েছে। অর্থাৎ তাদের বিরুদ্ধে নিশ্চয়ই স্পষ্ট কোনো অভিযোগ নাই, থাকলে তো তারা পাঠাতো, তারা তাদেরকে রাখতে।
বাকিদেরকে তারা ইনভেস্টিগেট করছে এবং কিছু ইতিমধ্যে সিদ্ধান্ত আসতে পাঠিয়ে দেবে। আমি বলেছি যখন পাঠিয়ে দেবেন তখন অবশ্যই আমাদেরকে জানাবেন তার আগে। এটা একটা নিয়ম আছে, যাতে আমরা আমাদের এন্ডে তাদের সাথে কথা বলতে পারি এবং যা কিছু মানে ইনভেস্টিগেট করার সেটা যাতে আমরা করতে পারি। খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলছেন এনসিপি নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারা গুলিবর্ষণ করেছে এবং আমরা যেখানে সমাবেশ করেছি ঠিক সেই জায়গাটাতেই তারা কয়েক দফায় হামলা করেছে, আমাদের নেতাকর্মীদেরকে আহত করেছে, আমাদের গাড়ি বহরে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে সেখানে তারা সশস্ত্রভাবে হামলা করেছে। আমাদের অনেকে আহত অবস্থায় আছেন। এমত অবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলো প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আজকে প্রতিবাদী সকল ফ্যাসিবাদ বিরোধী পক্ষকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। একই সাথে বাংলাদেশের আপামর ছাত্র জনতা আজকের এই হামলার বিষয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সে জায়গায় তাদের ভাবনার জায়গা, তাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ যারা জুলাই অভ্যুত্থানের সময়টাতে নেতৃত্ব দিয়েছিলেন তাদের নিরাপত্তার বিষয়ে মানুষের চাওয়া পাওয়া এবং তাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদে অংশগ্রহণকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই। সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের 4টি বিভাগ আমরা পদযাত্রা করেছি। আজকে 16তম দিনে আমরা যখন গোপালগঞ্জে এসেছি তখন আগে থেকে প্রস্তুতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ তারা সশস্ত্র কায়দায় তারা আমাদের উপরে হামলা করেছে। সারা বাংলাদেশে এর প্রতিবাদে আমরা শিক্ষার্থী, ছাত্র জনতা এবং বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে আমরা মাঠে কর্মসূচি প্রদান করতে দেখেছি। এই সবগুলো বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক, 24-এর অভ্যুত্থানের 1 দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ এবং প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আজ 16ই জুলাই জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে 1 জুলাই থেকে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আমাদের যে মাসব্যাপী কর্মসূচি ছিল দেশ গড়তে জুলাই পদযাত্রা, যেই কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাচ্ছি এবং সেখানে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের বার্তা, জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি এবং সেই জেলার সেই এলাকার মানুষের সমস্যা তাদের সাথে আমরা কথোপকথন করছি, কর্মসূচি করছি, পদযাত্রা করছি। সেই ধারাবাহিকতায় আজকে গোপালগঞ্জ জেলায় আমাদের কর্মসূচি ছিল, আমাদের এই পদযাত্রা এবং পথসভা ছিল। এবং এই পথসভাটা কিন্তু একদম আমরা যখন 1 জুলাই শুরু করেছি সেই সময় কিন্তু এটা দিন তারিখ ঠিক ছিল, তখন থেকেই কোন দিন কোন জেলায় আমরা যাব, কোন সময় যাব, এটা কিন্তু অনেক আগে আপনারাও জানেন সেটা দেয়া হয়েছে, এটা হুট করেই ঠিক হয়নি। ফলে কিন্তু আপনারা জানেন, আমাদের সদস্য সচিবও বললেন যে মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে
হামলা করেছে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে। আমরা যেহেতু আমাদের কর্মসূচিটি ছিল যে 64টি জেলায় আমরা যাব, তাহলে সেই ধারাবাহিকতায় আমরা গোপালগঞ্জ জেলায় গিয়েছি এবং গোপালগঞ্জ জেলায় গিয়ে আমরা অন্যান্য জেলায় যে কর্মসূচিগুলো করেছি সেই জেলার মানুষের সমস্যার কথা শুনেছি, সমস্যার কথা তুলে ধরেছি, গণ অভ্যুত্থানের কথা তুলে ধরেছি, জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতির কথা তুলে ধরেছি। সেই উদ্দেশ্যে আমরা আসলে গোপালগঞ্জে গিয়েছিলাম, যেখানে গোপালগঞ্জ জেলা, গোপালগঞ্জের রাজনীতি, গোপালগঞ্জের জনমানুষ, তাদের সমস্যা এবং জাতীয় নাগরিক পার্টির ভাবনা কি, আমরা সে বিষয়ে কথা বলার উদ্দেশ্যে গিয়েছিলাম এবং আমরা কথা বলেছি। আমাদের সমাবেশটিও সফলভাবে হয়েছে, আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন, বক্তৃতা দিয়েছেন। কিন্তু আসার সময় আমরা যখন মাদারীপুর, গোপালগঞ্জ থেকে আমাদের পরবর্তী যাওয়া পথসভাটি ছিল মাদারীপুরে যাওয়ার ক্ষেত্রে সেখানে গোপালগঞ্জের ফ্যাসিস্ট বাহিনীর, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা, মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায়, গুলিবর্ষণ করে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গাড়িবহরে হামলা করে এবং সেখানে যারা নিরাপত্তা বাহিনী ছিল, আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী, তাদের উপরে হামলা চলায় এবং এক পর্যায়ে তাদের সহায়তায় আমরা সেখান থেকে খুলনায় চলে আসি এবং আমাদের আজকের যে পথসভাটি ছিল মাদারীপুর এবং শরীয়তপুর, সেটি স্থগিত করা হয়েছে সেই আজকের এই ঘটনার কারণবশত। তো এই গোপালগঞ্জের আজকের যে ঘটনাটি ঘটলো, সেখান থেকে আমরা আমাদের সমাবেশটি সফলভাবে করে বের হয়ে এসেছি। কিন্তু এটা দেশবাসীর কাছে স্পষ্ট করে এবং পুরো বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে যে আসলে আওয়ামী লীগের যে আসল রূপ, যে একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে, তারা তো গণতান্ত্রিক বা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যেই পড়ে না, সেই রূপটা কিন্তু আজকে গণ অভ্যুত্থানে এতদিন পরে আবারও জনগণের সামনে, দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে। এবং গোপালগঞ্জে আমরা 5ই আগস্টের পর থেকে শুনেছি যে গোপালগঞ্জের ভিতরে এই ফ্যাসিস্টদের একটা আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে এবং পুরা সারা দেশের যাদের নামে মামলা রয়েছে, ফেরারি আসামি, ছাত্রলীগের যে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা রয়েছেন, তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণ অভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে। এবং বাংলাদেশে যে একটা মিথ তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না, এই মিথ আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছে 30 দিনে তারা 64 জেলায় যাবে, জাতীয় নাগরিক পার্টি অবশ্যই সেই চ্যালেঞ্জ পূরণ করবে। গোপালগঞ্জে আজকে আমাদের পথসভা হয়েছে এবং অন্যান্য প্রত্যেকটা জেলা, যে জেলাগুলো বাকি রয়েছে, আমাদের সেই পথসভাগুলো হবে এবং আগামীকাল পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমাদের যে ফরিদপুরের পথসভাটি, সেই পথসভা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী যেই পথসভাগুলো রয়েছে ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, সেই অনুযায়ী চলতে থাকবে। যতই বাধা বিপত্তি, হামলা, হত্যা চেষ্টা হোক না কেন, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এই পথসভা, দেশ গড়তে জুলাই পথসভা থামবে না। এবং আমাদের যেই আজকে যে দুইটি স্থগিত হলো মাদারীপুর এবং শরীয়তপুর, সেটা আমরা পরবর্তীতে কভার করে নিব এই পথসভার মধ্যেই। তো আজকে প্রেস ব্রিফিংয়ের উদ্দেশ্যটা এটাই যে আমাদের পরবর্তী কার্যক্রমটা অব্যাহত থাকবে ফরিদপুর থেকে। আর আজকে সারা দেশে এই হামলার এবং হত্যার চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলো। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সারা দেশে এবং বিপ্লবী ছাত্ররাও সারা দেশে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং গোপালগঞ্জের হামলায় কিন্তু সাংবাদিকরাও আহত হয়েছে, তো সেই বিষয়েও আমাদের সমবেদনা রয়েছে। এবং জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে।
এবং আমরা আমাদের যেই ফরিদপুরের পথসভা কালকে থাকবে, আমরা সারা দেশের মানুষের প্রতি আহ্বান রাখছি, সরকার এবং প্রশাসনের প্রতি আমরা আহ্বান রাখছি যে গোপালগঞ্জে আমরা বা যে কোনো জেলায় যখন আমরা যাই প্রশাসনের সাথে কথা বলেই যাই, সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে যাই। গোপালগঞ্জে কিন্তু একইভাবেই যাওয়া হয়েছে। সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন আমাদেরকে যে ডিরেকশন দিয়েছেন, যে রুটে যেতে বলেছেন, আমরা কিন্তু সেভাবেই গিয়েছি এবং আসার সময়ও সেভাবেই এসেছি। তারা যদি আরও কঠোর হতো, আরও সতর্ক হতো আগের থেকে, তাহলে হয়তো পরিস্থিতি তারা সামাল দিতে পারতেন। এবং তারপরও তারা সহায়তা করেছেন। এবং ওখানে আমাদের স্থানীয় যেই নেতাকর্মীরা রয়েছে গোপালগঞ্জে আমাদের সমন্বয় কমিটিও রয়েছেন, প্রধান সমন্বয়কারী আমাদের সাথে আছেন আরিফুল দারিয়া। সেখানকার তাদের পরিবারগুলোকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের নিরাপত্তার বিষয়টা আমরা দাবি জানাচ্ছি।